হ্যালো স্টুডেন্ট, মুন্না ইংলিশ কর্নারে সবাইকে স্বাগত। আজকে আমরা টপিক দেখে বুঝতে পারতেছি যে সবথেকে ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলতে যাচ্ছি, যে টপিকটা চাকরি প্রত্যাশী এবং এডমিশন ক্যান্ডিডেটদের জন্য খুবই কনফিউজিং একটা ভয়ের টপিক। আমরা আজকে ভয়কে জয় করতে যাচ্ছি। তো কথা না বাড়িয়ে ফ্রেজ সম্পর্কে ক্লাস শুরু করা যাক। দেখো, ফ্রেজ কাকে বলে আমি আগে ডেফিনেশনটা দেই। আমরা যদি শর্টকাটে বলি, ফাইনাইট ভার্ব বিহীন শব্দগুচ্ছকে ফ্রেজ বলে। তাহলে ফাইনাইট ভার্ব বিহীন শব্দগুচ্ছকেই আমরা কি বলবো? ফ্রেজ বলবো। তার মানে আমরা ক্লোজের ক্লাসে বলছিলাম ফাইনাইট ভার্ব থাকলে ওই অংশকে আমরা ক্লোজ বলবো, ফাইনাইট ভার্ব না থাকলে ওই অংশকে আমরা ফ্রেজ বলবো। তোমাদের যদি ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব নিয়ে কোনো প্রবলেম থেকে থাকে কমেন্ট সেকশনে তোমাদের মূল্যবান কমেন্টটা করে দাও, তাহলে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব সম্পর্কে আলাদা কোনো এক নতুন ক্লাস পাবা। তাহলে আমরা শুরু করে দেই। ফাইনাইট ভার্ব বিহীন শব্দগুচ্ছকে কি বলা হচ্ছে? ফ্রেজ। এই ফ্রেজটা 9 প্রকার হয়ে থাকে। কত প্রকার? 9 প্রকার। এখন তোমরা বলতে পারো, ভাই এই 9 প্রকার আবার কেমনে মনে রাখবো? খুবই সহজ। দেখো, পার্টস অফ স্পিচ কত প্রকার সেটা তো সবার জানা আছে, তাই না? পার্টস অফ স্পিচ 8 প্রকার। এই 8 প্রকারের মধ্যে শুধু প্রোনাউনের ফ্রেজ হয় না। কার ফ্রেজ হয় না? প্রোনাউনের। তার মানে আমরা ফ্রেজ পার্টস অফ স্পিচ থেকে 8টার মধ্যে 7টা পাচ্ছি। নাউন ফ্রেজ, প্রোনাউনের তো হয় না, অ্যাডজেক্টিভ ফ্রেজ, ভার্বাল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, কনজাংশনাল ফ্রেজ, ইন্টারজেকশনাল ফ্রেজ। কয়টা পাচ্ছি? 7টা। আর 2টা হচ্ছে একটা ইনফিনিটিভ ফ্রেজ আর একটা পার্টিসিপল ফ্রেজ। তাহলে আবার বলি, ফ্রেজ কত প্রকার? 9 প্রকার। পার্টস অফ স্পিচ থেকে প্রোনাউন বাদে 7টারে ফ্রেজ হয়, আর একটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ আর একটা পার্টিসিপল ফ্রেজ। তাহলে টোটাল ফ্রেজ কয়টা পাইলাম? 9টা। আমরা প্রত্যেকটা ফ্রেজ এখন আলাদা আলাদাভাবে আলোচনা করব, কিন্তু তার আগে একটা কথা বলি, ফ্রেজ থেকে 2 টাইপের কোশ্চেন আসে। শুধুমাত্র একটা ফ্রেজ দিয়ে বলতে পারে এটা কোন ফ্রেজ। সেক্ষেত্রে আমরা একটা জিনিস মাথায় রাখবো, রুল একটা মাথায় রাখবো। রুলটা কি? ফ্রেজ যে পার্টস অফ স্পিচের অর্থ প্রকাশ করে সেটি সেই ফ্রেজ। তাহলে কি বলা হইলো? একটা ফ্রেজ দিয়ে যদি বলে এটা কোন ফ্রেজ, কোনো সেন্টেন্স থাকবে না, শুধু ফ্রেজ থাকবে, তখন আমরা দেখব ফ্রেজটা কোন পার্টস অফ স্পিচের অর্থ প্রকাশ করতেছে, নাউনের, অ্যাডজেক্টিভের, ভার্বের না অ্যাডভার্বের। তাহলে যার অর্থ প্রকাশ করবে সেটা সেই ফ্রেজ। তাহলে কথাটার অর্থ কি দাঁড়াচ্ছে? যেমন আমরা দেখছিলাম এডমিশন টেস্টে কিথ অ্যান্ড কিন নামে এই যে ফ্রেজটা আসছিল, বলছে দ্য কিথ অ্যান্ড কিন, দ্য ফ্রেজ কিথ অ্যান্ড কিন ইজ। তাহলে আমরা জানি কিথ অ্যান্ড কিন মানে কি? আত্মীয় স্বজন, তার মানে রিলেটিভ। এটা কোন ফ্রেজ? নাউন ফ্রেজ, কারণ এটা আমাদের নাউনকে বোঝাচ্ছে। দ্যাটস ওয়াই এটা কোন ফ্রেজ হয়ে গেল? নাউন ফ্রেজ। আবার এডমিশন টেস্টে আমরা দেখছিলাম, বিভিন্ন চাকরি পরীক্ষা দেখছিলাম যে বলছে হার্ড অ্যান্ড ফাস্ট, দ্য ফ্রেজ হার্ড অ্যান্ড ফাস্ট। তাহলে আমরা জানি হার্ড অ্যান্ড ফাস্ট মানে কি? ডিফিকাল্ট। অ্যাডজেক্টিভ, তার মানে কোন ফ্রেজ হবে? অ্যাডজেক্টিভ ফ্রেজ। আবার কোশ্চেন আসছিল দ্য ফ্রেজ লুক আফটার, বলছে এই লুক আফটার এটা কোন ফ্রেজ? তাহলে লুক আফটার মানে কি? দেখাশোনা করা, ভার্ব, ভার্বের কাজ করতেছে, দ্যাটস ওয়াই এটা কোন ফ্রেজ? ভার্বাল ফ্রেজ। এভাবে শুধু যদি ফ্রেজ থেকে কোশ্চেন করে কোনো সেন্টেন্স না থাকে, তাহলে আমরা দেখব এটা কোন পার্টস অফ স্পিচের অর্থ প্রকাশ করতেছে। তাহলে প্রথমটা নাউনের অর্থ প্রকাশ করলো নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভের অর্থ প্রকাশ করছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, ভার্বের অর্থ প্রকাশ করছে ভার্বাল ফ্রেজ। আশা করি বুঝে গেছি। এবার আমরা সেকেন্ড টাইপ কোশ্চেন আলোচনা করব। একটা সেন্টেন্সে একটা ফ্রেজ ব্যবহার করা থাকবে, ওই ফ্রেজের নিচে আন্ডারলাইন করে বলবে এটা কোন ফ্রেজ। তার মানে সেন্টেন্সে কোন পজিশনে আছে সেটা আমাদের দেখতে হবে। প্রথমে আমরা 1 নম্বর ফ্রেজ আলোচনা করি, নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ ফাইন্ড আউট করার জন্য যাদের প্রবলেম আগে হইতো
তাদের ক্ষেত্রে আমি একটা ছোট কথা বলবো, সবাই লিখে নিও। এই যে কথাটা আমি বলতে যাচ্ছি সেই কথাটাই নাউন ফ্রেজ চেনার জন্য যথেষ্ট। কিভাবে? যখন দেখবো আমরা ট্রানজিটিভ ভার্ব এর পরে ফ্রেজ আছে, অথবা ডিটারমিনার এর পর ফ্রেজ আছে, তাহলে ট্রানজিটিভ ভার্ব বা ডিটারমিনার এর পর যদি কোনো ফ্রেজ পাই, তাহলে সেই ফ্রেজকে আমরা কোন ফ্রেজ বলবো? নাউন ফ্রেজ। এখন তোমাদের যাদের ডিটারমিনারের প্রবলেম আছে তারা ডিটারমিনার রিলেটেড যে আমার ক্লাসটা আছে দেখে নিতে পারো, তাহলে ডিটারমিনার সম্পর্কে তোমাদের যত প্রবলেম আছে সলভ হয়ে যাবে। আমি তবুও একটু হালকা করে বলে রাখি, ডিটারমিনার বলতে আর্টিকেলকে বোঝায়, ডিটারমিনার বলতে নাম্বারকে বোঝায়, ডিটারমিনার বলতে যেগুলো পরিমাণ বা সংখ্যা বোঝায় সেগুলোকেই বোঝায়। যেমন পসেসিভ হইতে পারে ডিটারমিনার, দিস দ্যাট দিস দোজ, এগুলো ডিটারমিনার হইতে পারে, আর্টিকেল হইতে পারে ডিটারমিনার। তাহলে এদের পর যদি কোনো ফ্রেজ থাকে সেটাকে কোন ফ্রেজ বলবো আমরা? নাউন ফ্রেজ। এক্সাম্পল হিসেবে দেখো, আমি যদি বলি হি ইজ আ ম্যান অফ লেটার্স, হি ইজ আ ম্যান অফ লেটার্স। ভাই মুখস্থের দিন শেষ, মুখস্থ করার সময় নাই আমাদের হাতে, বুঝছো বিষয়? আমরা কোশ্চেন দেখবো, আনসার বলে দেব, মুখস্থ কোনো না। এটাকে আমরা বললাম কি? ডিটারমিনার। আর্টিকেল মানে কি? ডিটারমিনার। এরপরে কি আছে? ফ্রেজ আছে। তাহলে এই ফ্রেজটা কোন ফ্রেজ? তাহলে আমরা অবভিয়াসলি বলবো এটা নাউন ফ্রেজ, কারণ কার পরে আছে? ডিটারমিনারের পরে। ঠিক আছে, তাহলে ডিটারমিনারের পরে যদি কোনো ফ্রেজ থাকে সেটা কোন ফ্রেজ হবে? নাউন ফ্রেজ। এবার আমরা 1 নম্বর ট্রিক শিখলাম। 2 নম্বর ট্রিক দেখি। যখন আমরা দেখব ভার্বের পূর্বে কোনো ফ্রেজ আছে, কার পূর্বে ফ্রেজ আছে? ভার্বের পূর্বে। তাহলে আমরা যখন দেখব ভার্বের পূর্বে কোনো ফ্রেজ আছে, অর্থাৎ সাবজেক্টের জায়গায় যে ফ্রেজ থাকবে সেটা অবভিয়াসলি কোন ফ্রেজ? নাউন ফ্রেজ। যেমন এই কোশ্চেনটা অনেকবার আসছিল, কোয়ালিফাইং in the admission test is not easy, না অনেকবার আসছিল। এই কোশ্চেনে কোয়ালিফাইং ইন দ্য এডমিশন টেস্ট এর নিচে আন্ডারলাইন করে বলছে দ্য ফ্রেজ ইজ। তাহলে ভাই দেখো তো এই সেন্টেন্সে ভার্ব কোনটা? ইজ। ভার্বের পূর্বে কি আছে? ফ্রেজ। দ্যাটস ওয়াই এটা কোন ফ্রেজ হবে? নাউন ফ্রেজ। তাহলে নাউন ফ্রেজ চেনার আমরা দুইটা নিয়ম পড়লাম, ট্রানজিটিভ ভার্ব বা ডিটারমিনারের পরে যে ফ্রেজ থাকে নাউন ফ্রেজ, ভার্বের পূর্বে যে ফ্রেজ থাকবে সেটাও কোন ফ্রেজ? নাউন ফ্রেজ। আশা করি নাউন ফ্রেজ সম্পর্কে সবার কোশ্চেন সলভ। এবার আসি অ্যাডজেক্টিভ ফ্রেজে। অ্যাডজেক্টিভ ফ্রেজ, তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজ আমরা কাকে বলবো একটু বলে নেই। অ্যাডজেক্টিভের কাজ কি সেটা বলো আগে। অ্যাডজেক্টিভের কাজ কি? নাউনের দোষগুণ বা প্রোনাউনের দোষগুণ বোঝানো। তাহলে নাউন প্রোনাউনের যে দোষগুণ বোঝাবে নাউনের আগে বা পরে বসে, সেটাকেই মূলত আমরা কোন ফ্রেজ বলবো? অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে লিখতে পারি যে ফ্রেজ নাউন এর আগে বা পরে বসে। তাহলে যে ফ্রেজ নাউনের আগে বা পরে বসে সেই ফ্রেজকে আমরা কোন ফ্রেজ বলবো? বলো। অ্যাডজেক্টিভ ফ্রেজ। ফর এক্সাম্পল দেখো, আমি যদি বলি হি ইজ আ ম্যান অফ লেটার্স, অনেকের মধ্যে একটা শক লাগা শুরু হয়েছে, একটা ঝটকা খেয়ে গেছো যে একটু আগে নাউন ফ্রেজ পড়ানোর সময় এই সেম এক্সাম্পলটা ভাই দিছিল, এখন আবার সেম এক্সাম্পলটা অ্যাডজেক্টিভ ফ্রেজে ব্যবহার করছে। আমি প্রথমে বলছি মুখস্থ করে কখনো কোশ্চেন কমন ফালানো যায় না। তো এখানে আমরা আন্ডারলাইন দেখবো আসলে কোথায় ছিল। যখন আন্ডারলাইন ছিল নাউন পর্যন্ত, দেখো নাউন পর্যন্ত যখন আন্ডারলাইন ছিল ডিটারমিনারের পরে ফ্রেজ থাকার কারণে এটা নাউন ফ্রেজ হয়েছিল। কিন্তু এখন আন্ডারলাইন কোথায়? নাউনের পরে একটা ফ্রেজে আন্ডারলাইন আছে, তাহলে নাউনের পরে থাকার কারণে এটা কোন ফ্রেজ হয়েছে? অ্যাডজেক্টিভ ফ্রেজ। কেমন লোক? বিদ্বান লোক। ঠিক আছে, এবার আমি যদি বলি নাউনের পরে কিভাবে থাকবে? হি ইজ, অথবা আমরা এভাবে বলি দেয়ার ইজ নো হার্ড অ্যান্ড ফাস্ট রুল। There is no hard and fast rule.
এই সেন্টেন্সের মধ্যে হার্ড অ্যান্ড ফাস্ট আছে, রুল কি নাউন না ভাই? কেমন রুল নাই? হার্ড অ্যান্ড ফাস্ট, কঠিন রুল। তাহলে এই হার্ড অ্যান্ড ফাস্ট নাউনের পূর্বে থাকার কারণে দ্যাটস ওয়াই এটা কোন ফ্রেজ হয়ে গেছে? অ্যাডজেক্টিভ ফ্রেজ। আশা করি নাউন ফ্রেজ এবং অ্যাডজেক্টিভ ফ্রেজ ক্লিয়ার। এরপরে আসি ভার্বাল ফ্রেজ। ভার্বাল ফ্রেজ আমরা কাকে বলবো? যে ফ্রেজ ভার্বের জায়গায় বসে, ভার্ব এর জায়গায় বসে। তাহলে ভার্বের জায়গায় যে ফ্রেজ থাকবে সেই ফ্রেজটাকে আমরা কোন ফ্রেজ বলবো? ভার্বাল ফ্রেজ। একদম সহজ এক্সাম্পল, হি লুকস আফটার হিজ প্যারেন্টস। হি লুকস আফটার হিজ প্যারেন্টস। এই সেন্টেন্সটা একটু দেখি, লুকস আফটার আছে, তাহলে এখানে হিটা কি? সাবজেক্ট, এরপরে কি আছে? ভার্ব আছে বা ফ্রেজ আছে। কোন ফ্রেজ? তাহলে ভার্বাল ফ্রেজ। সবাই বুঝছি? তাহলে ভার্বের জায়গায় যে ফ্রেজটা থাকবে সেটাকে কোন ফ্রেজ বলবো আমরা? ভার্বাল ফ্রেজ। এর মতো সহজ আর কোশ্চেন হয় না, এটা মূলত এক্সাম এডমিশন টেস্টের কোশ্চেন ছিল। এবার আসি অ্যাডভার্বিয়াল। ভার্বের পরেই তো অ্যাডভার্বিয়াল আছে, তাই না? আমরা সিকোয়েন্স ওয়াইজ পড়াচ্ছি। অ্যাডভার্বিয়াল ফ্রেজ, তাহলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ কাকে বলবো? আচ্ছা, আমরা যখন ক্লোজ করছিলাম তখন কি বলছিলাম? যে ভার্বকে কখন, কোথায়, কেন, কিভাবে দ্বারা প্রশ্ন করলে যে ক্লোজ পায় সেটা অ্যাডভার্বিয়াল ক্লোজ। ক্লোজের কথা বাদ দাও, পার্টস অফ স্পিচ যখন পড়ছিলাম কি বলছিলাম? ভার্বকে কখন, কোথায়, কেন, কিভাবে দ্বারা কোশ্চেন করলে যে উত্তর পাবো সেটা অ্যাডভার্ব। তাহলে ভার্বকে কখন, কোথায়, কেন, কিভাবে দ্বারা প্রশ্ন করলে যে ফ্রেজ পাবো সেটা কোন ফ্রেজ হবে? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তার মানে আমরা লিখে নিতে পারি ভার্বকে কখন, কোথায়, কেন, কিভাবে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাবো সেটাই কোন ফ্রেজ হবে? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ফর এক্সাম্পল দেখো, আমি যদি উদাহরণ দেই, হি ওয়ার্কস উইদাউট ফেয়ার। সে কাজ করে, সে কাজ করে। এই উইদাউট ফেয়ার এর নিচে আন্ডারলাইন করছে। তাহলে কাজ করে, কিভাবে কাজ করে? নির্ভয়ে। কিভাবে কাজ করে? নির্ভয়ে। তাহলে এইখানে উইদাউট ফেয়ার ভার্বকে কিভাবে দ্বারা প্রশ্ন করার কারণে আসছে, এই জন্য এটাকে কোন ফ্রেজ বলবো আমরা? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। বুঝাইতে পারছি? আমি যদি বলি হি ইজ ইন দা রুম, দেখো সে কোথায়? সে রুমের মধ্যে। তাহলে কোথায় দ্বারা প্রশ্ন করে পাইছি, দ্যাটস ওয়াই এটা কোন ফ্রেজ? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। সবাই বুঝতে পারছো? এবার আসি প্রিপজিশনাল ফ্রেজে। আমরা 5 নম্বরে চলে যাচ্ছি। প্রিপজিশনাল ফ্রেজ। এখন তোমরা চিন্তা করতে পারো, ভাই এত জটিল ক্লাস এত স্বল্প সময় কিভাবে সম্ভব? ভাই ট্রিক জানতে হবে। কি জানতে হবে? ট্রিক। যদি আমরা ট্রিকগুলো জানতে পারি, অনেক বড় কঠিন টপিকগুলো সহজেই সলভ করা সম্ভব। তাহলে প্রিপজিশনাল ফ্রেজের ক্ষেত্রে বলি, শুরুতে ও শেষে প্রিপজিশন থাকে। তাহলে আমি সহজ কথা বলে দিলাম, যে ফ্রেজের শুরুতে এবং শেষে প্রিপজিশন থাকবে সেটাকে কোন ফ্রেজ বলবো আমরা? প্রিপজিশনাল ফ্রেজ। ফর এক্সাম্পল, আমি যদি বলি হি ওয়েটেড, সে অপেক্ষা করেছিল, ইন ফ্রন্ট অফ দ্য হাউস, সে অপেক্ষা করেছিল ইন ফ্রন্ট অফ দ্য হাউস। তাহলে এখানে দেখো তো, এই ইন ফ্রন্ট অফ এর নিচে আন্ডারলাইন করছে। তাহলে ইন কি? প্রিপজিশন। অফ কি? প্রিপজিশন। তার মানে শুরুতেও প্রিপজিশন, শেষেও প্রিপজিশন। দ্যাটস ওয়াই এটাকে বলবো আমরা প্রিপজিশনাল ফ্রেজ। তাহলে প্রিপজিশনাল ফ্রেজ কাকে বলতেছি? যে ফ্রেজের শুরুতে এবং শেষে প্রিপজিশন থাকবে সেটাকে আমরা কোন ফ্রেজ বলবো? প্রিপজিশনাল ফ্রেজ। আশা করি সবার সমস্যা সলভ। নেক্সট কোশ্চেনে যাই। আমরা 6 নম্বরে একটু আসি, কনজাংশনাল ফ্রেজ। তাহলে কনজাংশনাল ফ্রেজ আমরা কাকে বলবো? আচ্ছা, কনজাংশনের কাজ কি বলতো? দুইটা ক্লোজকে যুক্ত করা। তাহলে
তাহলে কনজাংশনাল ফ্রেজ সেম কাজটা করবে, যে ফ্রেজটা দুটো ক্লোজকে যুক্ত করবে সেই ফ্রেজকে আমরা কনজাংশনাল ফ্রেজ বলবো। তাহলে লিখবো কি আমরা, দুটি ক্লোজ কে যুক্ত করে। ফর এক্সাম্পল আমরা যদি বলি ইউ ক্যান ইট as much as you want, তুমি যত চাও খেতে পারো। এই যে দেখো as much as কি করছে, এপাশে একটা ক্লোজ এপাশে আর একটা ক্লোজ, দুই ক্লোজকে কি করছে, যুক্ত করেছে। দ্যাটস ওয়াই এটাকে কোন ফ্রেজ বলবো আমরা, কনজাংশনাল ফ্রেজ। তাহলে কনজাংশনাল ফ্রেজ কি করে, দুটা ক্লোজকে খুব সুন্দরভাবে যুক্ত করে, তাই কি না? বুঝতে পারছি, কোনো সমস্যা? ঠিক আছে, এরপরে আসি 7 নম্বরে, ইন্টারজেকশন ফ্রেজ। এই ফ্রেজ থেকে কখনো কোশ্চেন আসে নাই, কারণ এটা খুবই সহজ জিনিস। ইন্টারজেকশন বা ইন্টারজেকশনাল ফ্রেজ আমরা যেটাই বলি না কেন, ইন্টারজেকশনাল ফ্রেজ কাকে বলবো, খুব সহজ কথা। আমরা যখন দেখব ফ্রেজের পর এক্সক্লামেশন সাইন থাকবে, সেটাকে আমরা ইন্টারজেকশনাল ফ্রেজ বলবো। কি বলবো বলো, ইন্টারজেকশনাল ফ্রেজ বলবো। ঠিক আছে, তাহলে দেখো এক্সাম্পল যদি বলি ও মাই গড হি লস্ট এভরিথিং, তাহলে দেখো ও মাই গড এর নিচে আন্ডারলাইন করে বলছে দ্য ফ্রেজেস। দেখো তো ভাই, এই ফ্রেজের নিচে কি আন্ডারলাইন মানে শেষে কি এক্সক্লামেশন সাইন আছে না? দ্যাটস ওয়াই এটাকে কোন ফ্রেজ বলবো আমরা, ইন্টারজেকশনাল ফ্রেজ। এই থেকে কোনো কোশ্চেন আসে নাই আজ অবধি, আসার পসিবিলিটিও নাই। আর যদি আসে তাহলে মনে করবা ওই একটা কোশ্চেন তোমাদের দান করছে। বুঝাইতে পারছি, এত সহজ কোশ্চেন আসে না। তো আমরা 7টা পাইলাম। 8 নম্বরে আসি, ইনফিনিটিভ। তাহলে ইনফিনিটিভ ফ্রেজ কাকে বলবো, সহজ কথা, 2 + V1 কে আমরা ইনফিনিটিভ বলি। এর সঙ্গে আর দুই একটা যদি ওয়ার্ড কানেক্টেড থাকে সেটাকে আমরা বলবো ইনফিনিটিভ ফ্রেজ। তাহলে 2 + V1 + ওয়ার্ড ভার্ব এর পরে থাকলে সেটাকে আমরা বলবো ইনফিনিটিভ ফ্রেজ। কেন ভার্বের পরে বললাম, কারণ ভার্বের আগে থাকলে সেটাকে আমরা ইনফিনিটিভ ফ্রেজ বলবো না, সেটাকে নাউন ফ্রেজ বলবো। বুঝতে পারছি? উদাহরণ দেখো, বলছে আই ওয়ান্ট টু ইনভাইট দেম। তাহলে এই সেন্টেন্সের মধ্যে টু ইনভাইট দেম এর নিচে আন্ডারলাইন করে বলছে দ্য ফ্রেজেস। দেখো তো এখানে 2 + V1 + ওয়ার্ড আছে, দ্যাটস ওয়াই এটা কোন ফ্রেজ হবে, ইনফিনিটিভ ফ্রেজ। আমরা ক্লাসের একদম শেষ প্রান্তে চলে যাচ্ছি, আমরা আরেকটা ফ্রেজ পড়ব। আমি তোমাদের বললাম ভার্বের পরে যদি 2 + V1 থাকে সেটাকে ইনফিনিটিভ ফ্রেজ বলতে পারবো না, নাউন ফ্রেজ বলতে হবে। যেমন একটা কোশ্চেন এডমিশন টেস্টে আসছিল, টু রাইট ওয়েল রিকোয়ার্স প্র্যাকটিস। এটা মেবি রাজশাহী ইউনিভার্সিটিতে আসছিল। এখানে টু রাইট ওয়েল এর নিচে আন্ডারলাইন করে বলছে দ্য ফ্রেজেস। এটাও কিন্তু 2 + V1 + ওয়ার্ড আছে, বাট এটাকে আমরা ইনফিনিটিভ ফ্রেজ বলতেছি না, কারণ এটা ভার্বের পূর্বে আসছে। দ্যাটস ওয়াই এটা কোন ফ্রেজ, নাউন ফ্রেজ। আমরা একদম শেষ ফ্রেজ নিয়ে আলোচনা করব, পার্টিসিপল ফ্রেজ। আচ্ছা, প্রথমে তোমরা বলো তো ভাই, পার্টিসিপল কাকে বলে? পার্টিসিপল 3 প্রকার হয় আমরা জানি, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, তাই কি না? তো আমরা পার্টিসিপল ফ্রেজ কাকে বলবো? আমরা জানি প্রেজেন্ট পার্টিসিপলটা মূলত ভার্বের সঙ্গে আইএনজি দ্বারা তৈরি হয়, তাই না? এই ভার্ব প্লাস আইএনজি প্লাস ওয়ার্ড যখন নাউন এর পরে বসে অ্যাডজেক্টিভের কাজ করবে, আমরা সেই ফ্রেজটাকে কোন ফ্রেজ বলবো, পার্টিসিপল ফ্রেজ। তাহলে পার্টিসিপল ফ্রেজের ক্ষেত্রে কি বললাম, ভার্ব প্লাস আইএনজি প্লাস ওয়ার্ড নাউনের পরে বসে অ্যাডজেক্টিভের কাজ করবে, সেটাকে আমরা কোন ফ্রেজ বলবো, পার্টিসিপল ফ্রেজ। ফর এক্সাম্পল দেখো, আই স দ্য বয় প্লেইং ক্রিকেট। আই স দ্য বয় প্লেইং ক্রিকেট। এই সেন্টেন্সের মধ্যে
এই প্লেইং ক্রিকেটের নিচে আন্ডারলাইন করে বলছে দ্য ফ্রেজ ইজ। এখানে দেখো তো বয় কি নাউন না, নাউনের পরে কি আছে ফ্রেজ আছে, দ্যাটস ওয়াই এটাকে কোন ফ্রেজ বলবো আমরা, নাউনের পরে ভার্বের সঙ্গে আইএনজি আছে না ভাই, ভার্ব প্লাস আইএনজি প্লাস ওয়ার্ড আছে, দ্যাটস ওয়াই এটা কোন ফ্রেজ, পার্টিসিপল ফ্রেজ। দেখো তো কত সুন্দরভাবে ফ্রেজ রিলেটেড প্রবলেমগুলো আমরা সলভ করতে পারলাম, তাই না? এই যে আমি ক্লাসটা নিলাম, এরপরে যে ক্লাসটা আমি পরের দিন ক্লাসটা আপলোড দিব সেটা দেখে নিবা ফ্রেজ থেকে কোন কোশ্চেনগুলো কোন কম্পিটিটিভ এক্সামে আসছিল, আমরা এই রুলগুলো পড়ে আদৌ সলভ করতে পারতেছি কি না, যদি পারো তোমাদের মূল্যবান কমেন্টটা কমেন্ট সেকশনে করে দিবা। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে নতুন কোনো কনফিউজিং ক্লাস নিয়ে। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।